গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু TWS একাডেমি পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা জানো প্রতিদিন সকাল 8:30 থেকে আমাদের একটা সায়েন্সের সেশন চলছে। তো সেখানে আমরা এই সপ্তাহে কি করছি, একটা ফুল রিভিশন ফিজিক্সের ক্লাস চলছে ওভারঅল। আর তোমাদের কেমন লাগছে আমি জানি না, বাট রিভিশন ক্লাস হচ্ছে এখন, ঠিক আছে। যাই হোক, তো পুরো কনসেপ্টটা তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়া হচ্ছে সায়েন্সের ফিজিক্সের উপরে। যেগুলো কনসেপচুয়াল প্রশ্ন আসবে সেগুলো তোমাদের আর অসুবিধা হবে না। তো আজকে হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 37, আর যেটা তোমাদের RRC গ্রুপ ডি এবং WBP মেন, পাশাপাশি WBCS আর সমস্ত পরীক্ষার জন্য হেল্প হবে, ঠিক আছে। তো গতকালের ক্লাসে আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেখান থেকেই, তারপর থেকেই শুরু হবে সায়েন্সের ক্লাস। এখন TWS এ চলছে, এর পরবর্তী ক্লাস রয়েছে ওয়েব সলিউশনে। একটা মিক্সড জিকে ক্লাস হবে, আধ ঘন্টা। ক্লাসটা অবশ্যই করবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রামে কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, চলো। তো ওয়েব সলিউশন এবং TWS দুটো চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখো, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। তো গতকাল আমরা ক্লাসে যে আলোচনা করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, লিভার এবং তাপমাত্রা বা উষ্ণতা। তো এটা আলোচনা করেছিলাম, বেসিক কনসেপ্ট তোমাদেরকে বলেছিলাম। তো আর যে সমস্ত বিষয়গুলো বাকি ছিল, আর সেটা হচ্ছে দেখো, টেম্পারেচার বা তাপমাত্রা মাপার যে যন্ত্রগুলো রয়েছে, মেনলি থার্মোমিটারের মধ্যে ফারেনহাইট রয়েছে, যেটাকে আমরা ডাক্তারি থার্মোমিটার বলি। সেলসিয়াস থার্মোমিটার রয়েছে, আর কি রয়েছে, কেলভিন থার্মোমিটার নেই, কেলভিন স্কেল রয়েছে। অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করি আমরা মেনলি কিসের সাহায্যে, কোন কোন এককের সাহায্যে, সেটা যদি বলা হয় কেলভিন আছে, কেলভিন স্কেল রয়েছে, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, রোমার স্কেল, র্যানকিন স্কেল। তো এখানে বিভিন্ন স্কেলগুলো কিভাবে নির্ধারণ করা হয়, টেম্পারেচারের ক্ষেত্রে, অর্থাৎ ফারেনহাইট যদি বলি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি, অর্থাৎ জল জমে যখন বরফ হচ্ছে সেটাকে নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেখানে বাষ্প হচ্ছে, জল বাষ্পভবন হচ্ছে, আর যেখানে তোমার বরফ হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, এটা থেকে বিভিন্ন প্রশ্ন হয়। 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, ফারেনহাইট আর সেলসিয়াসের ক্ষেত্রে আমরা ডিগ্রি সি এবং ডিগ্রি এফ ইউজ করি। আর কেলভিনের ক্ষেত্রে 273 কেলভিন থেকে 373 কেলভিন। এখানে কিন্তু কোনো রকম ডিগ্রি ইউজ করা হবে না, ডিগ্রি কিন্তু দেওয়া যাবে না। তো ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ আশা করি, এটা মনে রাখবে। তো যেখানে বরফ হচ্ছে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটা। আরেকটা রয়েছে রোমার স্কেল, সেখানে হচ্ছে 0 থেকে 80 রোমার, এটা হচ্ছে পার্ট। তো এবার প্রশ্ন হচ্ছে, উচ্চ উষ্ণতা পরিমাপ করতে আমরা কোন থার্মোমিটার ব্যবহার করি বা কোন যন্ত্র ব্যবহার করি, সেটা হচ্ছে পাইরোমিটার। আর নিম্ন উষ্ণতা ক্রায়োমিটার আছে নিম্ন উষ্ণতা পরিমাপ করতে। আর নর্মাল টেম্পারেচার সেলসিয়াস, ফারেনহাইট, এগুলোতে আমরা ইউজ করি, ঠিক আছে। পরম শূন্য উষ্ণতা বোঝাতে আমরা কেলভিন স্কেল ব্যবহার করি। তো কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতা কত? কেলভিন স্কেলে হচ্ছে, কেলভিন স্কেলে তোমার 0 কেলভিনটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, আর যেটা হচ্ছে -273.15, এটা অ্যাপ্রক্স, ঠিক আছে। এটা ডিগ্রি সেলসিয়াস, -459.4 ডিগ্রি ফারেনহাইট অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার পরম শূন্য উষ্ণতা। এটা কি বললাম, সব পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। পরম শূন্য উষ্ণতা। দেখো, ক্লাস আগে যেগুলো হয়েছিল তার থেকে লেভেল অনেক হাই আছে, প্রথমে বলছি। এবার আর যে প্রশ্ন হয়, দেখো
থার্মোমিটারে আমরা নর্মালি পারদ ব্যবহার করি, কারণ পারদ তাপ ও তড়িতের সুপরিবাহী। তাপের সুপরিবাহী পারদের তোমার তাপ দিলে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, বা তাপ তোমার পারদে তোমার তাপ যেহেতু সুপরিবাহী সেক্ষেত্রে পারদ ব্যবহার করি। এবং আরেকটা জিনিস, জল ব্যবহার করা হয় না যদি কেন বলা হয়, তো সেখানে পারদ আবার কিন্তু পিচ্ছিল, তাই না? জল তুমি একটা গ্লাসে জল রেখে সেটা ফেলে দাও, দেখবে গ্লাসের গায়ে কিছু কিছু জলবিন্দু আবার লেগে থাকছে, ঠিক আছে? সেটা কিন্তু পারদের ক্ষেত্রে হয় না, এটা একটা ব্যাপার। তো আর একটা প্রশ্ন হয় যে নিম্ন উষ্ণতা পরিমাপ করতে গেলে যে পারদ থার্মোমিটার কি ব্যবহার করা হয়? উত্তর হবে না, সেখানে পারদের জায়গায় অ্যালকোহল ব্যবহার করা হয়, কারণ অ্যালকোহলের তোমার হিমাঙ্ক অনেক কম। পারদের হিমাঙ্ক থেকে অ্যালকোহলের হিমাঙ্ক অনেক কম, তো কম উষ্ণতার ক্ষেত্রে সেখানে আমরা অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করি, অর্থাৎ -150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এই ধরনের উষ্ণতার টেম্পারেচার আমরা মেনলি অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করি। আচ্ছা, উচ্চ উষ্ণতা তাহলে পাইরোমিটার, নিম্ন উষ্ণতা ক্রায়োমিটার, এবং কি থার্মোমিটার? অ্যালকোহল থার্মোমিটার। এবার যে বিষয়গুলো বলার আছে সেগুলো হচ্ছে আপেক্ষিক তাপ কি, লিন তাপ কি, আর হচ্ছে তোমার এই প্রশ্নটা অ্যান্সার করো, আমি বলছি। আচ্ছা চলো, আর যে বিষয়গুলো বলছিলাম সেটা হচ্ছে তোমার এটা কি হবে, ডায়নামোতে যে শক্তি যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি, এটা গতকাল আমরা বলেছিলাম, তাই তো? আর যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপেক্ষিক তাপ কি, লিন তাপ কি, আর হচ্ছে তোমার তাপগ্রাহিতা কি, আর একটা কি রয়েছে জল সম। আপেক্ষিক তাপ কি, এটা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কোনো একক ভরের বস্তু, একক ভরের বস্তু, একক ভরের বস্তু, একক ভরের বস্তুর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে একক ভরের 1 গ্রাম বা 1 কেজি, ঠিক আছে? একক ভরের বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ, ঠিক আছে? আপেক্ষিক তাপ, ওকে, বা স্পেসিফিক হিট, ইংরেজিতে যেটা বলা হয় স্পেসিফিক হিট। এর এককে তাহলে একক হচ্ছে গ্রাম পার ডিগ্রি একক ভরের উষ্ণতা। আচ্ছা, ক্যালোরি, সিজিএসে যদি বলি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, বা তোমার ক্যালোরি তাকে আবার ডিগ্রি সি এবং গ্রাম এই দুটো দিয়ে ভাগ করলে যেটা পায় সেটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। এটা সিজিএস ইউনিটে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর এসআইতে যদি বলতাম জুল পার গ্রাম পার কেজি পার কেলভিন, কেলভিন হচ্ছে এসআই একক তাপমাত্রার, এটা আমরা জানি। তাহলে আপেক্ষিক তাপটা কি হলো? একক ভরের বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে। আর একটা জিনিস একই রকম, সেটা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা, গ্রাহিতা। তো এখানে কি হচ্ছে, এখানে তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্যটা কি? সেটা হচ্ছে এখানে একক ভর বললাম, যেটা 1 গ্রাম বা 1 কেজি বলতাম, সেটা হচ্ছে কোনো ভরের গল্প নেই। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার হলো। তাহলে তাপগ্রাহিতার একক কি হবে? তাহলে এখানে গ্রামটা উড়ে যাবে শুধু। আচ্ছা, এখানে গ্রামটা ওড়াবো না, তাপগ্রাহিতার একক হবে ক্যালোরি পার ডিগ্রি সি, ঠিক আছে? আর একটা হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাহলে তাপগ্রাহিতা আপেক্ষিক তাপ ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি লিন তাপে।
লিন তাপ হচ্ছে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, উষ্ণতা অপরিবর্তিত থেকে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন ঘটতে যে তাপ লাগে সেটাকে বলা হয় লিন তাপ। ওই বস্তুর লিন তাপ, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। আবার জল জমে বরফ হতে 80 ক্যালোরি পার গ্রাম লাগবে। অর্থাৎ জল থেকে যখন বরফ হবে 80 ক্যালোরি পার গ্রাম তাপ বার করে নিতে হবে, আর যখন বরফ থেকে জল হবে তখন 80 ক্যালোরি পার গ্রাম লিন তাপ তাকে দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো কি হলো না? অর্থাৎ দুটো ক্ষেত্রেই চেঞ্জ হতে গেলে, অবস্থার পরিবর্তন হতে গেলে সেই সময় 80 ক্যালোরি পার গ্রাম তাপ লাগছে লিন তাপ। ঠিক আছে, তাহলে লিন তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম। ওকে, আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর এখানে তাপগ্রাহিতের একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস আর জুল পার কেলভিন। এটা হচ্ছে সিজিএস এবং এসআই একক। তো এই হলো ব্যাপার যেগুলো। আরেকটা রয়েছে জলসম। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেই তাপ যত গ্রাম জলকে, সেই তাপটা যত গ্রাম জলকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে পারে সেটাকে বলা হয় ওই বস্তুর জলসম। অর্থাৎ জলের সাথে একটা তুলনা, কম্পেয়ার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে জলসমের একক হবে কি? সিজিএস একক হবে। সেটা জল কত গ্রাম বলছি না, কত গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারছে বা 1 কেলভিন বৃদ্ধি করতে পারছে, সেটা জলসমতা। অর্থাৎ জলের ভরের সঙ্গে রিলেটেড, তাহলে একক হবে কিলোগ্রাম এসআইতে এবং সিজিএস এ গ্রাম। ব্যাস, এখানে তাপের অনেক কিছু আমি বলে দিলাম, অনেক আলোচনা করে দিলাম। তো এখানে গতকালের এই ক্লাস যেগুলো তারা দেখোনি, এগুলো ডিটেলসে বলা হয়েছে, সেখানে তাপের বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। আজকে আরো কিছু আইডিয়া যেগুলো বাকি ছিল সেগুলো আলোচনা করলাম, প্রশ্ন আলোচনা করবো। এবার বলো যে আলোক তড়িৎ কোষের শক্তি রূপান্তরটা কি হয়? আলোক তড়িৎ কোষের শক্তি রূপান্তরটা কি হয়? তড়িৎ থেকে আলো, আলো থেকে তড়িৎ, রাসায়নিক থেকে আলো এবং তড়িৎ কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর কি হবে? আলোক তড়িৎ কোষে আর শক্তি রূপান্তরটা কি হবে? এটা হবে আলো থেকে তড়িৎ। আলোক তড়িৎ অর্থাৎ আলো দ্বারা তড়িৎ তৈরি হচ্ছে। তাপীয় যুগ্মের শক্তি রূপান্তরটা কেমন হয়? তাপ থেকে আলো নাকি যান্ত্রিক থেকে তাপ, তাপ থেকে তড়িৎ নাকি রাসায়নিক থেকে তাপ? এখানে সঠিক উত্তর কি হবে? এটা হয়ে যাবে তাপ থেকে তড়িৎ। তাপীয় যুগ্মে তাপ থেকে তড়িৎ তৈরি হয়। আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায়? তো গতকাল আমরা লিভার নিয়ে আলোচনা করেছিলাম ইন ডিটেলস। যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। লিভার থেকে একটা প্রশ্ন হয়, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ চলে আসে, যান্ত্রিক সুবিধা চলে আসে, ভর বিন্দু কোথায়, আলম্ব বিন্দু কোথায় থাকে? এটা হবে ভার এবং প্রযুক্ত বলের মাঝখানে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লিভারের ভার এবং দণ্ডের কোথায় থাকে যদি প্রশ্ন হয়? তো দ্বিতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ মনে রাখবে, জাঁতি, আর যেটা দিয়ে সুপারি কাটা হতো, বা ওই জাতীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সব দ্বিতীয় শ্রেণীর লিভার হবে। নৌকার দাঁড়, নৌকার দাঁড় যেটা, সেটাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হবে। আচ্ছা, এটাও কিন্তু মাঝে হবে, অর্থাৎ ভার একদিকে, মাঝখানে হচ্ছে ভার, একদিকে আলম্ব আর একদিকে তোমার বল। ঠিক আছে, এটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভারে। আর তৃতীয় শ্রেণীর লিভারে বল কোথায় থাকবে? দণ্ডের বল বাহুটা কোথায় থাকবে? বল বাহুটা হাতের ক্ষেত্রে কি হয়? মিডিলে, আর একদিকে আলম্ব আর একদিকে ভার, তাই তো? ভার, বল, আলম্ব, মিডিলে অর্থাৎ মাঝে। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? তাহলে আমি এখানে বলেই দিলাম, এবং তোমরা এটা পাঠ্যে, এটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। আলম্ব কোথায় থাকে? এক প্রান্তে। টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলোই। ঠিক আছে, টিউবওয়েলের লিভার কোন ধরনের লিভার? এখানে সঠিক উত্তর কি হবে?
প্রথম শ্রেণীর লিভার অর্থাৎ মিডিলে আলম্ব থাকে, এটাও তো বলে দিলাম এবং সকলে জানো এটা নিশ্চয়ই। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? দ্রুত অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। এখানে সঠিক উত্তর কি আছে? এখানে সঠিক উত্তর কি আছে? দ্রুত অ্যান্সার করো। এটা হবে 746 ওয়াট। তোমাদের এখানে চোখের গোলমাল হয়ে যেতে পারে দেখতে, নয়তো সব একই রকম তো। 746 ওয়াট। আচ্ছা, এটা প্রশ্ন হচ্ছে একদম দ্বিতীয় ক্লাসের। একটা ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 72 কিলোমিটার/h বেগ লাভ করে 5 মিনিটে ট্রেনটি সুষম ত্বরণে চললে ত্বরণের মান কত হবে? অর্থাৎ স্থিতীয় গতি যে ক্লাসে পড়িয়েছি প্রথম ক্লাসে, মানে এই সপ্তাহের প্রথম ক্লাসে, ঠিক আছে, ওই ক্লাসটা দেখবে, সমস্ত কিছু আলোচনা আছে। আর তো পরবর্তী ক্লাসে আমরা সূত্রগুলো আলোচনা করেছিলাম। ভি সমান ইউ প্লাস এফটি, ত্বরণের মান কত হবে স্থির অবস্থা থেকে, মানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ 0, আর ভি হচ্ছে এখানে 72। আচ্ছা, এখানে দেখো মিনিট আছে, কিলোমিটার/ঘন্টা, এই ইউনিট গুলো আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 72 কিলোমিটার/আওয়ার রয়েছে, থাক। এটা আমাদের মিনিটটা তোমার সেকেন্ডে করতে হবে, আবার মিটারে চেঞ্জ করতে হবে। আচ্ছা, 72 মানে হচ্ছে তোমার 5/18 দিয়ে তুমি যদি গুণ করো, 4×18 72, 4×5 20, 20 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমরা এটা 20 লিখছি, হ্যাঁ, এটা 0, এটা এফ, আর টিটা হচ্ছে 5 মিনিট, মানে 5 × 60 300। তাহলে এফ কত হচ্ছে? 1/15, অর্থাৎ 20/5/60, ঠিক আছে। অর্থাৎ এটা তোমার চলে আসছে, দেখো 20/5/60, 0 কাটলে 2 দিয়ে 3, 1/15। এই ক্যালকুলেশনটা আমরা এইদিকে দেখালাম। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল বস্তুর গতির অভিমুখে নাকি বিপরীতে, নাকি যে কোনো, নাকি কোনোটি নয়? এটা কি হবে? বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে। আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপের একক হলো কি? এসআই পদ্ধতিতে তাপের একক হলো কি? এখানে সঠিক উত্তর কি হবে? এসআই পদ্ধতিতে তাপের একক কি হবে? তাহলে এটা জুল হয়ে যাবে সঠিক উত্তর, আর সি দিয়েছে ক্যালোরি। সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে? তো এটা নিশ্চয়ই পারবে, এটা আর কোনো রকম ভুল হওয়ার চান্স নেই, কোনো রকম গুলিয়ে যাওয়ার ভয় নেই। 100 ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তর হয়ে গেল। আচ্ছা, ফারেনহাইট স্কেলে নিম্ন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হবে? কত ডিগ্রি ফারেনহাইট হবে? তো আর একটা প্রশ্ন হয়, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক C/5 সমান F-32/9, তো এটা কিভাবে আসে? এটা কিভাবে আসে তোমরা জানো? এটা তো আমরা জানি, এটা থেকে আমরা বলি যে -40 ডিগ্রি এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়, তাই তো? এটা কিভাবে পাই? দেখো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের তোমার কত হয়? 100, আর এখানে তোমার ডিফারেন্সটা কত হয়? তাহলে সি যদি সেলসিয়াস স্কেল C-0, ডিফারেন্সটা 100, আর এখানে হচ্ছে F-32, আর ডিফারেন্সটা 180, তাই তো? 180 ডিগ্রি ফারেনহাইট ডিফারেন্স হয়, 32 থেকে 180, আর 0 ডিগ্রি সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক। তো এইটা থেকে ক্যালকুলেশন করলে দেখো 0 কাটলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, তাহলে কি আসছে? C/5 = F-32/9। এই হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। দেখো, ডব্লিউবিপি এবং জেনারেল কম্বাইন্ড যে সমস্ত এক্সাম রয়েছে, বেশ কিছু ব্যাচ আনএকাডেমিতে চলছে অলরেডি। তো মে মাসের ক্যালেন্ডারটা এটা, এখানে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, ফ্রি মক টেস্ট আনএকাডেমি লার্নিং অ্যাপে ডেট এবং টাইমগুলো দেওয়া রয়েছে, দেখে নাও।
ঠিক আছে। তো কনস্টেবল মেন্স এর উপরে আবার একটা নতুন ব্যাচ, যেটা 5 এপ্রিল থেকে 5 মে থেকে চলছে কনস্টেবল মেন্স এর উপরে। এখানে আমাদের আলামিন স্যার আছেন, ইমতিয়াজ স্যার, মিজান স্যার সেখানে কিন্তু ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন। বর্তমানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আলামিন 9 আমিন এই কোড ইউজ করলে। পাশাপাশি এই সমস্ত ফিচার্স তোমরা কিন্তু পাবে যারা সাবস্ক্রিপশন নেবে। ঠিক আছে, ক্লাসগুলো আনএকাডেমি লার্নিং অ্যাপে হবে। তো ফারেনহাইট স্কেলের পরম শূন্য তাপমাত্রার মান কত হবে? এটা সঠিক উত্তর কি আছে? এটা সঠিক উত্তর কি আছে তোমরা বলো। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। 459.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন এ সঠিক আছে। আচ্ছা, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াসের পার্টের দ্বিগুণ হবে? তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। C/5 সমান F-32 বাই তোমার হচ্ছে 9। তাহলে ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস পার্টের দ্বিগুণ হবে, ফারেনহাইটের পার্ট সেলসিয়াসের পার্টের দ্বিগুণ হবে, তাই তো? তাহলে এটা যদি আমরা ফারেনহাইট স্কেল এখানে x ধরি, x/5 ইকুয়াল টু 2x মাইনাস 32/9 যদি এটা আমরা করি, 9x ইকুয়াল টু 10x মাইনাস 5 ইন্টু 32 160। তাহলে এটা কি আসছে আমাদের? 9x টা এদিকে নিয়ে যাও, x হচ্ছে, আর এটা এদিকে নিয়ে গেলে 160। x সমান 160, আমাদের লাগবে দ্বিগুণ পার্ট, তাহলে 320 ডিগ্রি ফারেনহাইট। 2x টা কত হবে? 2x টা হবে 360, x আসছে 160, 2x হবে 360, এই 2x হবে 320, 160 এর দ্বিগুণ। নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? দ্রুত অ্যান্সার করো, যারা কানেক্ট আছো সেশনে দ্রুত একটা লাইক করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, একটা লাইক করে দাও। অনেক প্রশ্ন যেগুলো আলোচনা হচ্ছে এবং কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে, সমস্ত পরীক্ষার জন্য হেল্প হবে নিশ্চয়ই। এটা কি হবে? রিক্টার স্কেল, যেটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, আর এগুলো সবগুলো তাপমাত্রা মাপার যন্ত্র। মানবদেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে? মানবদেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে? দ্রুত অ্যান্সার করো। এটা 35 ডিগ্রি, 45, 95 নাকি 98? এটা হবে অ্যাপ্রক্সিমেট 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর একটা প্রশ্ন হয়, ডাক্তারি থার্মোমিটারের তোমার সর্বোচ্চ পার্ট থাকে 110 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, আর সেটা সেলসিয়াস স্কেলে করলে 45 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে, ডাক্তারি থার্মোমিটারে ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা হয় না। ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা হয় না, তার কারণ হলো কি? ফুটন্ত জলে তাপমাত্রায় জীবাণু জীবন্ত থাকে। আচ্ছা, এখানে পরের অপশানে রয়েছে থার্মোমিটারের ঊর্ধ্বসীমা ফুটন্ত জলে তাপমাত্রা অপেক্ষা বেশি, থার্মোমিটারের ঊর্ধ্বসীমা ফুটন্ত জলে তাপমাত্রা অপেক্ষা কম, ফুটন্ত জলে থার্মোমিটারের পারদ বাষ্পীভূত হয়ে যায়। এটা সঠিক উত্তর অপশন সি, থার্মোমিটারের ঊর্ধ্বসীমা ফুটন্ত জলের তাপমাত্রা অপেক্ষা কম। থার্মোমিটারের ঊর্ধ্বসীমা 45 ডিগ্রি সেলসিয়াস এবং জলের স্ফুটনাঙ্ক ফুটন্ত জলের তাপমাত্রা, ফুটন্ত জলের তাপমাত্রা কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা আমরা সকলে জানি। আচ্ছা, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ কি? পারদের আয়তন প্রসারণ সহজে লক্ষ্য করা যায়, এটা সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে যন্ত্রের সাহায্যে আপতিত বিকিরণের তীব্রতা পরিমাপ করা হয় সেটার নাম কি? কিলোমিটার, আর ল্যাক্টোমিটার, পাইরোমিটার নাকি অ্যানিমোমিটার? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে পাইরোমিটার। উচ্চ উষ্ণতা পরিমাপ করতে আমরা পাইরোমিটার ব্যবহার করি। আবার সূর্য থেকে যে আপতিত বিকিরণ তার ইন্টেন্সিটি বা তীব্রতা
মাপতেও সেটা আমরা পাইরোমিটার ব্যবহার করি। আচ্ছা, প্রশ্ন যদি হয় 2000 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? পাইরোমিটার। সেখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যে তাপ কোনো পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করে তা ওই বস্তুর কি বলা হবে? আপেক্ষিক তাপ, লীন তাপ, রুদ্ধতাপ, সংকট তাপ। এখানে সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু নিশ্চয়ই সকলেই পারবে, সকলের কাছ থেকে সঠিক আনসার চাইছি। লীন তাপ বলা হবে এটাকে। তাপ পরিবহনের হার সর্বাধিক হয় কোন ক্ষেত্রে? এটা কোন ক্ষেত্রে? সঠিক উত্তর কি হবে? এটা হয়ে যাবে তোমার বিকিরণ, সূর্য থেকে আগত। তোমরা এটা কমেন্ট করবে, এটা হোমওয়ার্ক থাকবে যে সূর্য থেকে আলো আসতে, পৃথিবী পৃষ্ঠে আলো আসতে কত সেকেন্ড, কত সময় লাগে? পৃথিবীতে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করবে। জলের আপেক্ষিক তাপ কত? এখানে সঠিক উত্তর কি হবে? দ্রুত তোমরা অ্যান্সার করো। 4200 জুল পার কেজি কেলভিন, 1 জুল পার কেজি কেলভিন, 2300 জুল পার কেজি কে, নাকি এটা? তো সিজিএসে হলে 1 হতো, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এসআইতে হলে 4200 জুল পার কেজি কেলভিন। এটা হয়ে যাবে তোমার। আচ্ছা, এটা তোমরা আগেরটা হোমওয়ার্ক করলে, এটাও করবে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা সকলে জানো। ওকে, চল। তো ক্লাসটা আমরা এখানে শেষ করব। যারা এতক্ষণ ক্লাসে কানেক্ট ছিলে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো ক্লাসটা রেকর্ডেড ক্লাস চললো। তোমরা কি ফিডব্যাক দিচ্ছ বা আমার কথার মধ্যে কোনো স্লিপ অফ টাং হয়েছে কিনা এটা আমি বুঝতে পারছি না, কমেন্ট করবে। এত টানা ক্লাস নিচ্ছি অনেক সময়, যাই হোক, ঠিক আছে? সকলে দ্রুত জয়েন করবে ওয়ে অফ সলিউশন, ঠিক আছে? সেখানে মিক্সড প্র্যাকটিস সেট চলবে। তো ক্লাসটা এখানে শেষ করছি। যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে কানেক্ট নেই, টেলিগ্রামে গিয়ে তোমরা দা ওয়ে অফ সলিউশন সার্চ করবে, দেখবে চলে আসছে, ঠিক আছে? যারা নতুন কানেক্ট হবে চ্যানেলে, TWS এবং ওয়ে অফ সলিউশন দুটোতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, ধন্যবাদ।